সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম, যেখানে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ৩ দিন আলোচনা হলেও সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মৌলিক পরিবর্তনের বেশ কিছু সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি। সংস্কার যখন আগামী রাজনীতির গতিপথের নির্ধারক, সে সময় রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রশ্নে দ্বিমত এবং বিরোধিতা দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সংস্কার ও বিরোধিতার রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সৌরার দিতে মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। জনগণের সম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে না সরলে আন্দোলনের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন 2 পুত্রবধূ। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানানোর নির্দেশ মির্জা ফখরুলের। অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি জাতীয়তাবাদী সমমনা জোটের। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জামায়াত আমিরের। বেশি শর্ত দিলে আইএমএফ-এর ঋণ নাও নিতে পারে বাংলাদেশ, জানালেন বিশেষ সহকারী। গ্যাসের দামের সঙ্গে বাড়ছে উৎপাদন খরচও। রফতানিতে পিছিয়ে পড়ার শঙ্কা। আমরা আলোচনায় আসতে চাই প্রথমে আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টির। আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশন, যেটি নিয়ে আসলে গত কয়েকদিন ধরে আলোচনায় আছে, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম, বিএনপি তেমন কোনো মন্তব্য করেনি, তবে গণ অধিকার পরিষদ আজকে মন্তব্য করেছে। আপনাদের দলীয়ভাবে কোনো মন্তব্য এখন পর্যন্ত এই বিষয়ে আছে কিনা? এবং আমরা দেখলাম যে আপনাদেরই নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি সেখানে গিয়েছেন। মুখ্য সংগঠক আপনাদের দলের, হেফাজতের যে অবস্থান, সেটা কি আপনাদের অবস্থান কিনা, সে বিষয়টা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। দেখেন যে নারী সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবের বিরোধিতা অনেক রাজনৈতিক দল করেছে, ইসলামিক দলগুলো সামনে থেকে করেছে। সকল ইসলামিক দল একসাথে এক মঞ্চে উঠেও এর প্রতিবাদ করেছে। সেই জায়গা থেকে আসলে আমরা বলছি যে আমাদের রাজনীতি মধ্যমপন্থী রাজনীতি, সেন্ট্রিস্ট পলিটিক্স। আমরা এই পলিটিক্সের মধ্যে আমরা বহুত্ববাদকে ধারণ করতে চাচ্ছি। সেই বহুত্ববাদ বলতে আমাদের মূল্যবোধের সাথে, ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এমন কোনো বহুত্ববাদ নয়, যেটা আমাদের দীর্ঘ সময় ধরে সভ্যতাগত যে সাংস্কৃতিক যে মূল্যবোধ বাংলাদেশের মানুষের, সেটার সাথেও যেন সাংঘর্ষিক না হয়। সেই জায়গা থেকে নারী সংস্কার কমিশন যেই অনেকগুলাই আপনার সুপারিশ করেছে, যে সুপারিশগুলা বাংলাদেশের ধর্মীয় ইন্টিগ্রিটি এবং আপনার কালচারাল ইন্টিগ্রিটিকে প্রশ্নের মুখে ফেলছে। সেই জায়গা থেকে অনেকগুলা বিষয়ে আপত্তি আছে। একটা দল হিসেবে, একটা আপনার ধর্মীয় মূল্যবোধের মানুষ হিসেবে, অথবা এক জায়গা থেকে একটা সংস্কৃতির হিসেবে, আমাদের বাংলাদেশের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির জায়গা থেকে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নেয় এটা অস্বাভাবিক না। তবে সম্পূর্ণ সকল প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয় সেটা না। কিছু কিছু প্রস্তাবের ব্যাপারে আপত্তি রয়েছে। সেই জায়গা থেকে হেফাজত অনেকগুলা দাবি করেছে, ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা করেছে, এবং মধ্যমপন্থী, সেন্ট্রিস্ট, এমনকি লেফটিস্ট অনেক পলিটিক্যাল পার্টিও তারাও বিভিন্ন জায়গা থেকে এই ব্যাপারে আপত্তি রয়েছে। সেই জায়গা থেকে এনসিপি তার জায়গা থেকে সম্পূর্ণভাবে নারী সংস্কার কমিশনের সকল সুপারিশের প্রতি ঐক্যমত পোষণ করতে পারছে না। কারণ এনসিপি মনে করে এদেশের ঐক্য টিকে রাখতে হলে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হলে তাহলে সকল ধর্মীয় মূল্যবোধকে, আপনার কালচারাল ইন্টিগ্রিটি এবং আপনার রিলিজিয়াস ইন্টিগ্রিটি, এটাকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। এটার সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কাজ করা যাবে না। আপনার দলীয়ভাবে কোনো অবস্থান তো এখনো প্রকাশ করেননি। সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ যে আজকে হেফাজতের মহাসমাবেশে গেলেন, সেটি কি তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে গেছেন, নাকি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে গেছেন?
দেখেন যে হচ্ছে আমরা এখানে প্রতিনিধি হিসেবে পাঠাইনি, আবার হচ্ছে আমরা এটাও বলছি না যে হচ্ছে উনি ওনার কোনো ব্যক্তি দলীয় পোস্ট হোল্ড করলে অবশ্যই তিনি যাই করবেন সেটা অবশ্যই দলের দলীয় জায়গা থেকে অবশ্যই জবাব দিতে হবে। তো সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ ভাই গিয়েছেন, সেই জায়গায় উনি মনে করেছেন যে হচ্ছে এই জায়গায় ওনার একাত্মতা জানানো প্রয়োজন, সেই জায়গায় উনি গিয়েছেন। আমরা দলীয়ভাবে এখন আমাদের নিজস্ব অবস্থান আমরা এখনো পুরোপুরি স্পষ্ট করিনি, তবে আমরা ওই কথাতেই আছি। আমরা ওটাই বলতে চাচ্ছি যে হচ্ছে আমরা চাই না এমন কোনো আইন হোক, এমন কোনো সুপারিশ হোক, এমন কোনো কিছু বাস্তবায়ন হোক বাংলাদেশে যেটা আমাদের রিলিজিয়াস ইন্টিগ্রিটি এবং হচ্ছে কালচারাল ইন্টিগ্রিটিকে প্রশ্নের সম্মুখীন করবে। এবং হচ্ছে এটা আমরা মনে করি একটা রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে কালচারাল ইন্টিগ্রিটি এবং হচ্ছে রিলিজিয়াস ইন্টিগ্রিটি সহ এবং হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রিটি, এগুলোকে আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সেটা যদি আপনার মূল্যায়ন করতে না পারেন তাহলে এই দেশের যেই একতা বা হচ্ছে বহু মতের মানুষজনকে একসাথে রাখার যেই একসাথে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনার যে চিন্তা ভাবনা সেটা সফল হবে না। আপনি যদি চাকমা মারমাদের বিয়ের পদ্ধতি পরিবর্তন করার কথা বলেন বা তাদের সম্পত্তির অধিকার পরিবর্তনের কথা বলেন, তাহলে তো চাকমা মারমা তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে তারা এর প্রতিবাদ করবে, তখন তারা হচ্ছে অন্য জনগোষ্ঠীকে শত্রু ভাবাপন্ন মনে করতে পারে। এই জায়গা থেকে আমরা একইভাবে মনে করি যে হচ্ছে মুসলিমদের ধর্মীয় বিষয় যেটা হচ্ছে ধর্মের সাথে জড়িত সেগুলোকে আপনি লঙ্ঘন করার সুযোগ নেই। হিন্দুদের যেটা ধর্মের সাথে জড়িত ধর্মীয় আইন নিয়ম কানুন রয়েছে সেটাকেও আপনি প্রশ্নের মুখে আমরা শেষ ফেলা প্রশ্ন ছোট করে প্রয়োজন নেই। বলি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে হাসনাত আবদুল্লাহ তার জায়গা থেকে একাত্মতা পোষণ করেছেন, দলীয় জায়গা থেকেও না, সেটাও মানে বিষয়টা স্পষ্ট না। আমরা বিষয়টা দলীয় হচ্ছে জায়গা থেকে তার বিরোধিতা করছি না, উনি ওনার জায়গা থেকে একাত্মতা পোষণ করেছেন, বা আমরা দলীয় জি, জায়গা থেকে আমি ওনার শেষ প্রশ্ন আপনার অংশগ্রহণের কাছে যেটি বিরোধিতা করব করছি সেটি না। হচ্ছে যে হেফাজত ইসলামের যিনি আমির আছেন মাওলানা বাবু নাগরী, তিনি বলেছেন নারী সংস্কার কমিশন ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে। একাত্মতা পোষণ করলে হাসান আবদুল্লাহ নিশ্চয়ই এটার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, না, আমরা সেটাও কি যতটুকু আপনাদের দলের জেনেছি দাবি এই কিনা? ব্যাপারে, আমরা যতটুকু জেনেছি উনি সকল বিষয়ের সাথে একাত্মতা পোষণ করেননি। আমরা মনে করি যে হচ্ছে যে সংস্কার কমিশন হয়েছে তারা রিপোর্ট দিয়েছে, তার কতটুকু বাস্তবায়ন হবে কতটুকু বাস্তবায়ন হবে না এটা রাজনৈতিক দলগুলো মতামত দেওয়ার সুযোগ আছে, হেফাজতেরও মতামত দেওয়ার সুযোগ আছে, এবং হচ্ছে সরকার সিদ্ধান্ত নেবে। আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারি যে হচ্ছে এগুলো আমাদের দেশের মূল্যবোধের বিরোধী, সংস্কৃতির বিরোধী, সেই জায়গা থেকে হচ্ছে আমরা এটা বাস্তবায়ন চাই না। তাই বলে হচ্ছে আপনি একটা সংস্কার কমিশনকে ভেঙে দেওয়ার পক্ষে আমরা না। জি, আমরা বলি সংস্কার কমিশন হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের অনেক সুপারিশের বিপক্ষে, যেমন হচ্ছে বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকেই কিন্তু হচ্ছে অনেকগুলো সুপারিশের পক্ষে হ্যাঁ বলেছে, অনেকগুলো সুপারিশের বিপক্ষে না না বলেছে। বলেছে। সংবিধান সংস্কার কমিশন বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, প্রত্যেকটা সংস্কার কমিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো সেই সকল সংস্কার কমিশন যেহেতু হচ্ছে উনি অনেকগুলো না বলেছেন, সুতরাং এটা ভেঙে দিতে হবে এই কথাটা আসে না। জি, এই অসংখ্য জায়গায় আমরা ধন্যবাদ। আমি ভেঙে আবার দেওয়ার আসবো কথা আপনার বলছি কাছে। না। হাবিব ভাই, আপনার কাছে জানতে চাই যে বিএনপির পক্ষ থেকে দলীয় কোনো অবস্থান এখনো এই বিষয়ে আমরা স্পষ্ট না, বা বিএনপি বলেনি নারী সংস্কার বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি? আপনাদের দলের যিনি চেয়ারপারসন তিনি একজন নারী, আপনারা কি মনে করেন আসলে? এবং হেফাজতের যে আজকে মহাসমাবেশ হলো, তাদের যে দাবি 4 দফা, সেখানে একটি অন্যতম দফা দাবি হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরা মানে কমিশনকে বাতিল করে দিয়ে পুনর্গঠন করতে হবে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শক শ্রোতা যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সহ-আলোচক আমার প্রিয় হান্নান, আব্দুল হান্নানকে শুভেচ্ছা। আমি তো প্রথম থেকে বলে আসছি, যার যে কাজ তারই সেই কাজ করা উচিত। এই নারী সংস্কার কমিশন যে গঠন হলো, এই যে আমরা যে সংস্কার করছি তাতে কি আসে যায়? কি আসে যায়? এই যে দেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টির একটা পরিবেশ তৈরি করলো, এটা অশান্তি। তো আজকে লক্ষ লক্ষ লোক ধরানো হয়েছে সহযোদ্ধানে সমাবেশে, হেফাজতে আসতে যেতে তাদের টাকা খরচ হচ্ছে না, তাদের সময় নষ্ট হচ্ছে না, অযথা এই দরকারটা কি তার এই সময় এগুলি করা। যেমন আমার ডক্টর তোফায়েল আহমেদ সাহেব, উনি স্থানীয় সরকার কমিশনের সদস্য হিসাবে সংস্কার, ওই সংস্কার কিন্তু আমি একদমই পছন্দ করি না। উনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? মানে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের কাছে আমাদের নিয়ে যাচ্ছেন। অবাস্তব কথা যে যারা সরকারি চাকরি করেন তারা ইউনিয়ন কাউন্সিল মেম্বার, তারা পৌরসভা মেম্বার, কাউন্সিল পদ দাঁড়াতে পারবেন। পাশাপাশি বলবেন যে সরাসরি ভোটে আর চেয়ারম্যান মেয়র এগুলো হবে না। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র সেখানে ফিরে যাবে এত বছর পর। এই সমস্ত সংস্কার কোনো দরকার আছে? এই আলগা মাতব্বরি করতে গিয়ে দেশটাকে রসাতলের দিকে নিয়ে যাচ্ছে। সংস্কার চাই দিয়ে খালি সংস্কার, আবার সংস্কার, এইগুলি সংস্কার মানুষের পেটে ভাত আসবে? বাস্তবতা আজকে আমি আমার ঈশ্বরদী বাড়ি, আমার ঈশ্বরদী হাজার হাজার মানুষ লিচু চাষের সাথে জড়িত, কোটি কোটি টাকার লিচু
সারা বাংলাদেশে যায়, আমরা খাই সে ফলটা, আপনারা খান। কোনো গাছের লিচু ধরে নাই। কই ওই যে সংস্কার করে বেড়াচ্ছে যারা, একদিন তো বলেনি কথাটা, যে শত শত হাজার হাজার চাষি এই বঞ্চিত হয়েছে, কোনো ফল ধরে নাই, লিচু ধরে নাই। দু একটা গাছের দু একটা, তো আমার গাছেও একটু ধরে নাই। মানে কারণটা কি? এটা কারণটা সংস্কারের আমরা সঙ্গে জানি না। এটার এখন এই সংঘর্ষ কোথায়? এখন সংঘর্ষ কি আমি বুঝি না, তার কারণ আমাদের এই দেশে যে স্প্রেগুলি করা হয়, এই লিচুর সময় স্প্রে করা পোকার হাতে রক্ষা করার জন্য, সব ভারত থেকে আসে। তো এখন সেখানকার কোনো হয়তো এমন হয়তো মেডিসিন তারা দিয়েছে যে 1 বছর ধরে 2 বছর ধরবে না, বা প্রথম 2-3 বছর ভালো ধরবে, তারপর অকেজো হয়ে যাবে, হতে পারে। এবার গত বছর আগের বছর তারা এমন স্প্রে মানে এমন ওষুধ দিয়েছিল, তারা সমস্ত লিচু নষ্ট হয়ে গেছিল। সর্বকালের সবচেয়ে বেশি লিচু ধরেছিল গতবার আগের বার, নষ্ট হয়ে গেল। গতবার লিচুর চাষিরা হঠাৎ করে 3 দিনে সমস্ত লিচু পুড়ে গেল। এই যে শত শত কৃষক তারা না খেয়ে থাকার মতো অবস্থা, তারা একজন 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা বাগান বিক্রি করতো, তার ওটা ছাড়া কোনো ইনকাম নাই। এগুলি ব্যাপারে তো কোনো কথা নাই। তা আমি বলবো যে এগুলি সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি। আমি লাইভে গিয়ে বলেছিলাম, লিচুর বাগানে গিয়ে দেখিয়ে দিয়েছি। এই দিকের ব্যাপারে সরকার যেন নজর দেয়, এই চাষিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন। আমার সংস্কার যেটা আমি বলছি, যে আমি এই জায়গায় ফিরে আসতেছি, এই যে নারী সংস্কার কমিশন যেটা হয়েছে, এই যে হেফাজত আজকে তাদের কমিশনই বাতিল করতে বলছে, তার কোথায় চলে যাচ্ছে দেশটা বলুন তো? আমিও দাবি করতে তোমার আমাদের সরাই দেওয়া হোক। উনি দেশের ভিতরে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। আবার উনি বলেন যে স্থানীয় সরকার নির্বাচন, ওখানে স্থানীয় প্রতিনিধি নির্বাচন করতে হবে। তার মানে কত বছর লাগবে? এই অবান্তর কিছু কথাবার্তা। আপনি ধরেন আপনি রাষ্ট্রের নাম পরিবর্তন করেছেন, কি হবে রাষ্ট্রের নাম পরিবর্তন করে? এই যে বিষয়টা কি এরকম, আপনি যে সংস্থাটা পছন্দ করছেন, এটা কি মানে আপনাদের দলের সিনিয়র নেতা মির্জা আব্বাসের বক্তব্যের সঙ্গে অনেকটা এরকম, যে ওরা যে সংস্কার করছে ওদের হাতে সংস্কার আমরা মেনে নেব না, আমি সেটা বলছি না, এটাকে আবার কারেকশন করব, আমি সেটা না। এই যে সমস্তগুলো আমাদের দেখুন দেশ সংস্কার করে দিল, যে আপনার নির্বাচন সরাসরি ভোটে হবে না, আপনার কাউন্সিলর মেম্বার ভোট দিয়ে চেয়ারম্যান মেয়র বানাবে। আমরা তো মানবো না, আমরা ক্ষমতা অবশ্যই বাদ দেবো। আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে হবে মেয়রকে। তাহলে আপনার 9 জন মেম্বার হবে, বা পৌরসভা কাউন্সিল মানে কাউন্সিল বেশি হয় ভেদে 9 জন সর্বনিম্ন, এরপর 20 জন 30 জন 40 জন 50 জন পর্যন্ত হয়। ঢাকা সিটি কর্পোরেশন প্রায় 100-র উপরে। এখন 9 জন মেম্বার হবে, সেই 9 মেম্বার 2 নারী মেম্বার, এরা দিয়ে আপনি চেয়ারম্যান বানাবে। টাকা দিয়ে বেচা কিনা হবে। যেমন আমরা জেলা পরিষদ দেখলাম, মৌলিক গণতন্ত্র ফিরে এসেছে, আইয়ুব খান খুশি হয়েছে, খান খুশি হয়েছে, আইয়ুব খান খুশি হয়েছে। টাকার খেলা দেখলাম আওয়ামী লীগ নিজেদের মধ্যে, কিন্তু এই যে উপজেলা এই যে স্থানীয় সরকার নির্বাচন, জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন হলো, সদস্য পর্যন্ত চেয়ারম্যান সদস্য পর্যন্ত লক্ষ লক্ষ টাকার খেলা চলেছে। তো কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে? ওই সংস্কারটা আমরা গেলে আমরা এটা মানবো? আমরা কি আবার দেশকে পিছিয়ে দেবো? জি, এই প্রসঙ্গে আমি আব্দুল হান্নান মাসুদকে একটা প্রশ্ন করতে চাই, যে এই সংস্কারগুলো, এই যে লক্ষ লক্ষ টাকার খেলায় যে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত হতে পারে, সংস্কার কমিশনের সুপারিশে সেরকমই আসলে ইঙ্গিত আছে। আবার অনেকে উনি বলছেন যে লিচুও ধরছে না সংস্কার কমিশনের কারণে। মানে এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখছেন? সংস্কার কমিশনের কারণে ধরছে না, সংস্কারের কারণে যে বিদেশ থেকে সরকারের স্বাভাবিক কার্যক্রম যেগুলো বাধাগ্রস্ত হচ্ছে, তার কারণে মানে দৈনন্দিন জীবনে, কৃষকের জীবনে, আমাদের জীবনে অনেক ধরনের ক্ষতি হচ্ছে। বিষয়টা কিভাবে দেখছেন? না, আমি আসলে সংস্কারের কারণে দৈনন্দিন জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওনারা তো রাস্তাঘাটে এসে বা কোনো কাজে, সরকারের কোনো কাজে বাধা সৃষ্টি করছে না। সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, তারা বিভিন্ন সুপারিশ দিচ্ছে। যেমন ভাই যে ব্যাপারটা বললো যে হচ্ছে ইউনিয়ন পরিষদে মেম্বাররাই নির্বাচন করবে, কে চেয়ারম্যান হবে, সেটা বিরোধী আমিও, আমাদের দলও সেটার বিপক্ষে মতামত দিয়েছে। কারণ সেই জায়গা থেকে হচ্ছে আমি এজন্য বলবো না যে এই সংস্কারটা প্রয়োজন নেই। সংস্কার কমিশনের যারা আছে তারা কিছু সুপারিশ করবে, সেই সুপারিশ থেকে কোনটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে সেটা আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা, কর্মীরা আমরা ঠিক করে দিব, সেই অনুযায়ী সংস্কারটা হবে। তো সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন দলের মধ্যেও মতপার্থক্য থাকবে। কোনো বিষয় আমার কাছে মনে হবে ভালো, কোনো বিষয় আমার কাছে যেটা মনে হবে যে প্রয়োজন, সেটা বিএনপির কাছে মনে হতে পারে যে প্রয়োজন না। তখন সেটা নিয়ে আমাদের এখানে তর্ক বিতর্ক হবে, যে হচ্ছে না আমরা এটা এই জন্য মনে করছি প্রয়োজন, হাবিব ভাইরা বলবেন যে হচ্ছে না এটা এই কারণে মনে করছি প্রয়োজন না। তাহলে হচ্ছে একটা বিষয় মানুষের কাছে মেসেজ যাবে যে হচ্ছে আসলে প্রয়োজন কোনটা, কোনটা প্রয়োজন না। সেটা অনুযায়ী কিন্তু মানুষ আগামী ব্যালট বাক্সে ভোট দিবে, যে হচ্ছে আসলে এরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এরা পক্ষে অবস্থান নিয়েছে। তো সেই জায়গা থেকেই আমার স্পষ্টত বক্তব্য হচ্ছে যে সংস্কার কমিশনগুলো হয়েছে, তারা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের আলোকে একটা সংস্কার হবে, ন্যূনতম সংস্কার, আমরা যেটাকে মৌলিক সংস্কার বলি, যেটা না হলেই না,
সেই সংস্কারটা হবে। বাকি সংস্কারগুলো কি সরকার করবে নাকি করবে না, পরবর্তী নির্বাচিত সরকার তারা সিদ্ধান্ত নেবে। বাট যে মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে আপনার এই কিছুক্ষণ আগে যেই আপনি শুরু করতে পড়লেন যে হচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের এবং হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থা সংস্কারের এবং হচ্ছে আরো এই সংবিধান সংস্কারের অনেকগুলো বিষয়ে বিএনপি ঐক্যমতে আসতেছে না। অথচ বাংলাদেশের এই দীর্ঘ 54 বছর যতগুলা সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকটের পিছনেই ছিল হচ্ছে নির্বাচন ব্যবস্থা, প্রত্যেকটা সংকটের পিছনেই ছিল হচ্ছে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকার অপচেষ্টা। এই জায়গা থেকে আমরা আজকে 54 বছর পর্যন্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে পারিনি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে পারিনি, যার ফলে রাষ্ট্র ক্ষমতায় যে থাকে সে যেভাবে চায় সেভাবেই নির্বাচন হয়। এবং হচ্ছে যে একবার রাষ্ট্র ক্ষমতায় যায় সেই চেষ্টা করে যে পরের বার সে কীভাবে থাকবে সেই ধরনের সিস্টেম তৈরি করে রাখতে চেষ্টা করে, এবং সেভাবে তার অপচেষ্টার বিরুদ্ধে যখন অন্যরা রাস্তায় নামে তখন এক ধরনের সংঘাত সৃষ্টি হয়। সেই জায়গা থেকে আমাদের কাছে স্পষ্টত কিছু বিষয় যা হচ্ছে বিচার ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, দুদকের সংস্কার, অডিটের বিভাগের সংস্কার এবং হচ্ছে আপনার প্রশাসনের সংস্কার, এই 4-5টা বিষয়ের মৌলিক সংস্কার না হলে আপনি আসলেই ভবিষ্যতে এই যে এত 2000-3000 মানুষের জীবন দেওয়ার পরও আপনি কোনো পরিবর্তন বাংলাদেশে পাবেন না। জি, আমি আবার আসবো আপনার কাছে। হাবিব ভাই, আপনার কাছে একই প্রশ্ন। আমি একটু শেষ করতে হবে। আপনি নির্বাচন কমিশনকে আমরা বলছি যে হচ্ছে নির্বাচন কমিশন, দুদক, এই জায়গাগুলো হচ্ছে একটা সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক, কিন্তু বর্তমানে আপনি দুদক গঠন করতেছেন, দুদকে যারা ক্ষমতায় থাকে তারাই বেশি দুর্নীতি করে। যারা ক্ষমতায় থাকে দুদক কে নিয়োগ দেয়, প্রধানমন্ত্রীর সুপারিশে হচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন সহ কে নিয়োগ দেয়, প্রধানমন্ত্রীর সুপারিশ না গেলে কিন্তু রাষ্ট্রপতি কিছু করতে পারে না। সেই জায়গা থেকে আমরা একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেত্রী সহ এবং হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে আমরা একটা 9 সদস্যের একটা যেই প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার সাথে আমরা একমত পোষণ করেছি যে সাংবিধানিক কাউন্সিলের ভিত্তিতেই এই সাংবিধানিক পোস্টগুলোর নিয়োগ হবে, যাতে করে একপাক্ষিক না হয়। কিন্তু সেই জায়গায় যদি আপনি বিরোধিতা করেন তাহলে তো যেই লাও সেই কদুর হয়ে গেল। হাবিব ভাই, একই প্রশ্ন আপনার কাছে, যেটি হান্নান মাসুদ বলছিল যে সাংবিধানিক কাউন্সিলের যে বিষয়টি, সেটি তো সম্ভবত বিএনপি দ্বিমত পোষণ করেছে। পাশাপাশি সংসদে সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে আসলে ব্যক্তিবর্গ নিয়োগ করার যে বিষয়টা, এটাতে বিএনপি সম্ভবত দ্বিমত পোষণ করেছে। পাশাপাশি যেমন ধরেন প্রধানমন্ত্রীর কাছে সংসদ নেতার পদ থাকবে কিনা, বিএনপি চেয়েছে যে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা এবং দল নেতা, সেটি সংসদ নেতা সে একই ব্যক্তি থাকতে পারে এবং দল নেতা হবে কিনা সেটি আসলে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। এই বিষয়গুলোতে আসলে তারা চাচ্ছেন একটা সংস্কার আসুক, সংস্কার কমিশনও সেরকম সুপারিশ দিয়েছেন। আপনারা আসলে এটা দ্বিমত পোষণ করে লাভ কি আর ক্ষতি কি, সেটা আমি জানতে চাচ্ছিলাম। না, আমার প্রশ্ন খুব সোজা। 53 বছর ধরে দেশে কিছু হয়নি, দেশটা কি এমনি চলছে? এই 1 কোটির উপর মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য বিদেশে আছে। কে করেছে? শহীদ জিয়া রহমান তো শুরু করেছিল। এই যে 3 কোটি মানুষ গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, কে করেছিল? শহীদ জিয়া রহমান করে গেছিল। এই যে ইরিগেশন, আধুনিক ইরিগেশন যে স্যার, কে শুরু করেছে? জিয়া রহমান করেছিল, কলকাতা থেকে শুরু করে। এই যে কর্মসংস্থান মন্ত্র কে সৃষ্টি করেছে? সমস্যার সমাধান, জনগণের সমস্যার সমাধান করে কে করেছে? খালেদা জিয়া করেছে। মুক্তিযোদ্ধা ছিল আওয়ামী লীগ, কিন্তু মুক্তিযোদ্ধা কে সৃষ্টি করেছেন? খালেদা জিয়া করেছেন। এই যে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার শিক্ষার যে প্রচলন কে করেছেন? খালেদা জিয়া করেছেন। শিক্ষা স্কুলে যাবে, শিক্ষার বিনা খাদ্য কর্মসূচি কে প্রবর্তন করেছে? খালেদা জিয়া করেছেন। আপনারা কিসের 5,000 টাকা সুদকে মাফ করে কে করেন? খালেদা জিয়া করেছেন। এগুলি কি ভালো লক্ষণ না? অবশ্যই ভালো। তারপরে দেখেন, যখন কেউ চিন্তাও করে নাই, সংস্কার তো দূরের কথা, এই সরকার কবে যাবে সেই চিন্তাও যখন কেউ করে নাই, তখন কিন্তু ম্যাডাম খালেদা জিয়া 2016 সালে কিন্তু ভিশন 2030 ঘোষণা করেছিলেন। এরপর 2022 সালে এসে বিএনপি 28 দফা দিল, তারপরে এবার সব দফা আনতে 23 সালে এসে কি করলো? 31 দফা দিল। ওটা কি ওইটা যদি বাস্তবায়ন করা যায় আর কিছু দরকার না। কিন্তু এটা আমি বলি নিঃসন্দেহে এগুলো ভালো উদ্যোগ। না, ভালো উদ্যোগ আপনি কি করবেন? আমি 100টা প্রস্তাব তো দরকার নাই। আপনি একটা দিনের সিদ্ধান্ত নেবেন, আপনি চুরি করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না। কিন্তু একই সঙ্গে আমরা তো দেখেছি যে দলের প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হওয়ার পাশে হয়েছিলেন শেখ হাসিনা। সেই পরিণতি তো আমরা দেখেছি। খারাপ করেছে বলেই, খারাপ করেছে বলে যে আমাদের তো পরিষ্কার, আমাদের একটি দল পরিষ্কার জিনিস আছে। প্রথম কি আছে, এর সরেছে হওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা আমরা করেছি, আমাদের একটি দলের মধ্যে আছে। আমরা বলেছি পরপর দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। 5 বছর পর নির্বাচন হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে, কারো দিকে দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। খারাপ কাজ করে 5 বছর লাত্তি দিয়ে মানুষ বের করে দেবে, ভোট দেবে না তাদেরকে। তারপরে আপনার জুডিশিয়াল সুপ্রিম কাউন্সিল করেছে, বিষয়টা ইচ্ছা করলে সংসদে গিয়ে কাকে বানাবে, কাকে বানাবে না, কাকে পারবে না। আর কি লাগে? আর কি লাগে?
আর নির্বাচন কমিশন সংস্কার কথা আমি বারবার বলেছি, 3টা কাজ করেন। একটা কাজ করেন যে নির্বাচনের মাঠে যদি কেউ গণ্ডগোল করে, কারো পোস্টার ছেড়ে অফিস ভেঙে ফেলে, কাউকে আহত করে, মিছিল হামলা করে, একদম যৌক্তিক প্রমাণ সহ তার প্রার্থীরা বাতিল। দ্বিতীয়ত, ভোটের দিন যদি কেউ ভোট কারচুপি করে, জোর করে সিল মারে, মানুষকে মারে ধরে আসতে না দেয়, অবৈধ টাকা দিয়ে ভোট নির্বাচিত হয়, প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রার্থীরা বাতিল। থার্ড, এত কিছু করে কারচুপির মধ্য দিয়ে যদি পার হয়ে যায়ও, পরে যদি তদন্তের মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে উনি কারচুপি করে এই করে নির্বাচিত হয়েছে, তার প্রার্থী তার সংসদে বাতিল হয়ে যাবে। দেখেন তো সোজা হয়ে চলে কিনা, সরে যাওয়ার কোনো সুযোগ আছে? জি নাই। এই যে আমি এখন অযথা, এই যে আমার ভাই যে আপনি হান্নান যেটা বললেন, হ্যাঁ, যে আমি আপনার কাছে আবার আমি শেষ করি, মানে দুর্ভোগ হয়নি আজকে যে হেফাজতে যে সমস্যা, দুর্ভোগ হয়নি, দরকার ছিল না তো এটা। এই যে অযথা একটা জিনিস নিয়ে এসে মানে চাপাই দিতে চাচ্ছে, দরকার কি তাদের? না দেখেন হচ্ছে তা দরকার কি? এটা যেটা গ্রহণ করতেছেন, যেটা পক্ষে গিয়েছে, এনসিপি আহ্বায়কে গিয়েছে, সেই এমন একটা জিনিস এখন তার সামনে কি দরকার? হাবিব ভাইরা খুবই সুন্দর কথা বলেন দীর্ঘদিন যাবত। আসলে 54 বছরে কিছু হয়নি আমরা সেটা বলছি না, 54 বছরে অনেক কিছু হয়েছে, কিন্তু 54 বছরে বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি, থাইল্যান্ড হয়নি, মালয়েশিয়া হয়নি। কারণ কি? এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়াতে 5 বছর পর পর নির্বাচন নিয়ে সংঘাত হয় না। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশে আপনি না দুর্নীতি বন্ধ করতে পেরেছেন 54 বছরে, না আপনি সেখানে নির্বাচন ব্যবস্থার একটা স্থায়ী সমাধান দিতে পেরেছেন। আপনার এই আইনগুলো এখনো আছে। ভাই যে কথাগুলো বললো যে হচ্ছে হ্যাঁ প্রার্থিতা বাতিল করেন, পোস্টার সিটলে ইয়া করেন, আপনার জিতে আসলেও কারচুপির কারণে পরবর্তীতে মামলায় যদি বিজয় হয় তাহলে হচ্ছে তারপর সংসদ সদস্য পদ বাতিল করেন, কিন্তু বাস্তব হচ্ছে। কারণ আপনি যেই নির্বাচন কমিশনটা নিয়োগ দিচ্ছেন, সেই নির্বাচন কমিশনটা তো আপনি নিজেই নিয়োগ দিচ্ছেন, নিজের পছন্দ নিয়োগ দিচ্ছেন। শেখ হাসিনা একটা আইন করে দিয়েছে, সেই আইনের মাধ্যমে শেখ হাসিনার পছন্দ ছাড়া কেউ নিয়োগ পেতে পারে না। এবং পরবর্তী প্রধানমন্ত্রী যে হবে সেও হচ্ছে একই রকম করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, সে চাইছে কোন একটা পক্ষে অবস্থান নেওয়ার জন্য সে নিতে পারতেছে। স্পষ্টত যে ইশরাক ভাইয়ের যে মামলাটা, এই মামলাটা যখন হচ্ছে রাষ্ট্র নির্বাচন কমিশনকে বিবাদী করে যে মামলাটা হয়েছে, সেই মামলায় নির্বাচন কমিশন লড়াই করে নাই। ইশরাক ভাই একটা রায় নিয়ে আসলো, এরপর সেই রায়ের পরে আপিল না করে আইন মন্ত্রণালয়ের কোনো ইয়া না নিয়ে, মতামত না নিয়ে সরাসরি ইয়া করে দিল, আপনার হচ্ছে বিজ্ঞপ্তি জারি করে দিল যে হচ্ছে তাদেরকে অবশ্যই পক্ষপাত দুষ্ট মনে করছে। কারণ তারা এখন থেকে চিন্তা করতেছে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসতেছে, সুতরাং বিএনপির পক্ষে, বিএনপির একজন প্রার্থীর বিপক্ষে আমি অবস্থান নিয়ে এখন আমি আপিল করব না, আমি তার বিরুদ্ধে কোর্টে লড়বো না। তো এরকম নির্বাচন কমিশনের আইন কানুন সিস্টেম নিয়োগ প্রক্রিয়া যদি এমনই হয়, তাহলে আপনি কিভাবে সামনের দিকে আপনি হচ্ছে আরেকটা পরের 5 বছর পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা সুষ্ঠু হবে বলে আপনি গড়ে তুলতে পারেন? প্রধান উপদেষ্টা আপনাদের নিয়োগ করা দুজন উপদেষ্টা আপনাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব, তারপরে নির্বাচন কমিশনে কিভাবে এরকম? আজকে আমি এই জায়গায় কথা বলছি যে হচ্ছে কারণ সেই ধরনের কোন ধরনের স্ট্রাকচার বাংলাদেশকে তৈরি করতে দেওয়া হয়নি। 31 দফার মধ্যে ছিল হচ্ছে পরপর দুইবারও বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু এখন নির্বাচন কমিশন সংস্কারের এখন সংস্কারের রিপোর্টে সেখানে বলা হয়েছে যে একবার গ্যাপ দিয়ে পরে আবার 2বার হতে পারবে। তার মানে আপনি একবার গ্যাপ দিয়ে 4বার হতে পারতেছেন, 6বার হতে পারতেছেন, 8বার হতে পারতেছেন, তাহলে তো আপনি একই পক্ষে রয়ে গেলেন। আমরা বলছি যে হচ্ছে প্রধানমন্ত্রী যে হবে সে যেন হচ্ছে দলের প্রধান না থাকে, একই সাথে দলের প্রধান, সংসদ প্রধান, সরকার প্রধান যখন এক হয়ে যায়, তখন দল সরকার সব একাকার হয়ে যায়, যার ফলে হচ্ছে প্রশাসন কখনো মানে কাজই করতে পারে না। আমরা সেটার বিরুদ্ধে, সেখানে তো দ্বিমত পোষণ করার আমি কারণ দেখছি না। মানে দ্বিমতের কোন জায়গায়? নেতৃত্বের অভাব আছে কোনো বড় রাজনৈতিক দলগুলোতে? কেন একজন প্রধানমন্ত্রী হলে আরেকজনকে দলের দায়িত্ব নিতে পারে না? আমাদের পার্শ্ববর্তী দেশ বিজেপি তো নিচ্ছে। বাংলাদেশ সেই আইনটা হলো সমস্যা কি? মেইনলি বাংলাদেশে 54 বছরে অনেক কিছু হয়েছে। আমি কচ্ছপের গতিতে চলবো নাকি হচ্ছে আমি খরগোশের গতিতে চলবো, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো। যদি কচ্ছপের গতিতে চলাটাকে যদি বলে যে আমার সফলতা, তাহলে কোনোদিন আপনি হচ্ছে খরগোশের গতিতে চলতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে যে আমি সীতা হরিণের গতিতে চলবো, তাহলে অন্তত খরগোশের গতিতে হলো আপনি চলতে পারবেন। কারণ আমাদের পরবর্তী স্বাধীন রাষ্ট্রগুলা কোন পর্যায়ে চলে গেছে, আমাদের দেশের 1 কোটি প্রবাসী, সেই মেজর জিয়া যেটা শুরু করে দিয়ে গেছেন, সে 1 কোটি প্রবাসী এখন বিদেশের থেকে না, দেশের বায়ু পানি বাতাস কিছু গ্রহণ না করে তারা দেশের জন্য ইনকাম করতেছে, দেশে টাকা পাঠাচ্ছে, কিন্তু তারপরে এই দেশের উন্নতি হচ্ছে না। তারপরে আমি বলি যে এই প্রবাসীরা আমার আরো কিছু প্রশ্ন আছে। প্রবাসীরা যদি টাকা না পাঠাতো আর গার্মেন্টস শিল্প যদি দেশে না থাকতো, তো না খেয়ে মরতো, সিংহ ভারত দূরের কথা।
না খেয়ে মরতো তো, প্রবাসীর জন্য বেঁচে আছে। আর গার্মেন্টসের জন্য এদেশের মানুষ রাস্তায় এখনো মিছিল ওইভাবে আসে না, ওরা বেতনের দাবিতে করে, কারণ রাস্তায় মানে মিছিলের পর মিছিলের শহরে পরিণত হয়। এখন আপনি আসেন, দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন না হয়, ওই নির্বাচন কমিশন করার কিছু নাই। বিগত দিনে সমস্যা দলীয় সরকার অধীনে নির্বাচন হয়েছে এবং সংসদ সদস্য থেকে নির্বাচন করেছে, যে কারণে নির্বাচন কারচুপি হয়েছে। এখন যখন কোনো দল রাষ্ট্রের থাকবে না, তখন নির্বাচন কমিশনের কিছুই করা থাকবে না, মানুষ ভোট দেবে, আনসার লাস্টে দাঁড়িয়ে হয়ে যাবে। আরেকটা কথা, এখনো নির্বাচন কমিশন পক্ষপাত নির্বাচন পক্ষপাতিক ব্যাপার না, যে নির্বাচনটা যেটা ওইটাকে নির্বাচন 2008 সালেও তো নিরপেক্ষ সরকার ছিল, তারপর তো নির্বাচন কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে ওটা তো দিয়েছিল। সেনাবাহিনী করেছে, ওটা তাহলে তো সে- নির্বাচন সেই কমিশন নির্বাচন হয়নি, নির্বাচন সেনাবাহিনী সুষ্ঠু করতে করেছে। পারতেছে না, কারণ যে সেনাবাহিনী নিয়োগ ওটা দিচ্ছে তার তার বাঁচার সাথেই জন্য থাকে। করেছিল। ম্যাডাম খালেদার কাছে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা যা করেছি ভুল করেছি, আপনাদের ক্ষমতা চান, তাহলে আমাদের এই ব্যাপার নিয়ে কোনি করুন, আইনে পরিণত করুন। ম্যাডাম বলছে না, শেখ হাসিনা বলেছে আমি করে দেবো, সেখানে সবগুলো মেনে নিয়েছে। সেটা কার সুবিধার ষড়যন্ত্রের একটা ব্যাপার ছিল। আমার কথা হলো প্রকৃত নির্বাচন দলীয় সরকার ক্ষমতা না থাকলে এবং সংসদ সদস্য থাকা অবস্থায় নির্বাচন না করে, তাহলে এখানে আপনার করার কারচুপি করার সুযোগ নেই। আর তৃতীয়ত কথা আমি বলছি, এটা এক দুই নাম বাদ দিয়ে বলছি, এমন কোন দল আছে তারা বলুক যে আমরা 3 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা যাবই, 4 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা যাবই, গিয়ে আমরা এমন একটা আইন প্রণয়ন করবো যেটা বাংলাদেশ, সিঙ্গাপুর কেন, আমরা কুয়েতের চেয়ে আমরা আগায় যাবো। বলুক একটা দল আছে কিনা, কবে যাবে তারা, কোন দল, সে দল কে? এই যে একটা ইয়ের ভিতরে এই আজকে 8-9 মাস হয়ে গেল, 8-9 মাসে কি আমরা ওই কচ্ছপের গতিতে আগাচ্ছি না ভাল্লুকের গতিতে আগাচ্ছি, জি না সিংহের গতিতে আগাচ্ছি, কোনটা বলেন? এইভাবে যে সর্বনাশ যেটা হচ্ছে, মানে বিনা নির্বাচনের কাজ সর্বনাশ যেটা হচ্ছে, আজকে সমস্ত শিক্ষা প্রদান ধ্বংস হয়ে গেছে, কেউ কলেজে যায় না ঠিক মতো। এই যে বিগত সরকার যেটা করে গেছে, আমি তো শিক্ষা ব্যবস্থা খুবই কাছাকাছি থেকে দেখছি, এমন অবস্থা করে গেছে, অনার্স খুলে গেছে, টিচার আছে অনার্স, ছাত্র নাই, ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষকের ক্লাসে আসে না, ছাত্র আসবে কোথার থেকে? তারপরে এখন ছাত্রের কাছে যায় না, এটা কথায় কথায় চলে যাচ্ছে রাস্তায়, কথায় কথায় টিউনের অফিসে যাচ্ছে, কথায় কথায় ডিসির কাছে যাচ্ছে। এই যে সংস্কৃতি চলছে, যতদিন একটা নির্বাচন সরকার না আসবে, এটা চলতেই থাকবে, চলতে হতে এমন একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো যখন কুল কিনারা আমরা খুঁজে পাবো না। জি, এইদিকে 30 আমরা সেকেন্ড ভাই আগাচ্ছি। বলবেন, সেটা হচ্ছে আব্দুল হান্নান মাসুদ যেটা বলছিল, একবার বাদ দিয়ে একবার যদি প্রধানমন্ত্রী হওয়ার একবার না, opportunity থাকে, পরপর তাহলে দুইবার, সে আসলে পরপর বেশ দুইবার, একটা মানুষ কয়েকবারই কতদিন প্রধানমন্ত্রী বাঁচবে? হতে পারবেন। একটা সে আমাদের তারেক রহমানের কথাই ধরি, কারণ 60-এর কোটায় দুইবার যা 70 বছর, 5 বছর বাদে 75 বছর, তারপরে আর দুইবার হওয়ার সুযোগ আছে, তার আছে সুযোগ? তাহলে মেনে নিতে নাই। সমস্যা কোথায়? সুযোগ নাই তো। আমার যেটা আমার দরকারই নাই। এখন যে সংস্কার কমিশনগুলো দেবেন, অযথা কিছু কিছু সংস্কার, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে, এইটা জনগণ প্রজাতন্ত্র, কত কোটি টাকা খরচ হয় বলুন তো? পৃথিবীতে অনেক দেশ মনে করবে আরে আরেকটা দেশে জন্ম হলো, সেটা মানুষের 16-18 কোটি টাকা, 18 কোটি গণপ্রজাতন্ত্র, জনগণ, এরা কোন দেশ? এই যে সিল বদলানো থেকে শুরু করে তার প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে শুরু সব বদলাতে হবে। এই যে সমস্ত অযথা সরকার কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকার? জনগণ আর গণপ্রজাতন্ত্রের পার্থক্যটা কি পার্থক্য কেমন আছে? এই যে অবান্তর, এখন এইটা বলতে হয় আমাকে শেষ পর্যন্ত, এই সরকারে যারা আছে, এই সরকারের 2-1 জন বাদে, একেবারে বলবো না কেউ নেই, 2-1 জন বাদে, এরা দিনের বেলায় স্বপ্নে কোনো দেখেন নাই, রাতের বেলায় গভীর ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন না যে দেশ পরিচালনা তারা করবে। জি এখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে যে যেমন মনে করতেছে সে তেমন করে যাচ্ছে, এবং জি এই রাজপথ আন্দোলন সংগ্রাম, দেশের স্বাধীনতা, কোনো কিছুর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কোনো অবদান নেই তাদের। অসংখ্য ধন্যবাদ। তারা আজকে আব্দুল হান্নান দেশটাকে মাসুদ নিশ্চয়ই এটা বিষয়ে খেলা বলবেন, খেলা আপনার 2 মিনিট আপনাকে সময় দিতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে কিন্তু অনেকেই বলেছেন যে যেই মানবিক করিডোর রোহিঙ্গাদের জন্য দেওয়া হয়েছে, সেটা আসলে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিবে। সেটি যেমন হেফাজতের নেতা মামুনুল হক বলেছেন, পাশাপাশি এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন। আপনার এই বিষয়ে মন্তব্য কি? দেখেন হাবিব ভাই যে কথা বলেছেন, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, আসলে প্রয়োজনের বিকল্প নেই। আমরা যেটা মনে করি, বাংলাদেশের মানুষ এখন মানে হচ্ছে একটা আতঙ্কে আছে। আপনি যখন রাস্তায় বের হন তখন জিজ্ঞেস করে আসলে কি বাংলাদেশের কোনো পরিবর্তন হবে, নাকি যেই লাও সেই কত থাকবে? আসলে কি কোনো চেঞ্জ আসবে? আসলেই কি আবার 5 বছর পর নির্বাচন ভোট আমরা দিতে পারবো? এই যে মানুষের মধ্যে এই অনাস্থাটা এখনো কেন আছে? কারণ আপনি এই যে এই পরিবর্তনগুলোতে এখনো রাজি হচ্ছেন না। আপনি বলতেছেন যে ঠিক আছে 2 বছর পরে, 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার নেতা আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবে না, কারণ বয়স অনেক হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো একই কথা বলতেছি, যেহেতু সুযোগ পাবে না, এই আইনটা মানতে সমস্যা কি? আপনার নেতা না পাবে না, আমার নেতা, আমাদের যারা আছে তারা তো পারবে, তাদের তো বয়স এখনো কম। যদি আমাদের কেউ যদি প্রধানমন্ত্রী হয়, সে 2বার হওয়ার পরে সে তো আরো 10 বার হতে পারবে না। সে যদি 2বার থাকার পরে 3য়বার থাকার জন্য চেষ্টা করে, সে একবার গ্যাপ দিয়ে যদি পরের বার যদি দলকে কুক্ষিগত করে আমিই থাকবো, না হয় আইন চেঞ্জ করতে হবে বলে,
তুরস্কে হচ্ছে না, তুর্কিতে হলো না যে হচ্ছে না, আইন পরিবর্তন করে হোক আমার থাকতে হবে, ইয়ে করতে হবে। আসলে কথা হচ্ছে যে আমাদের সদিচ্ছার জায়গা দরকার। আমার চিন্তার একটা জায়গা দরকার যে হচ্ছে আমি কত মানুষকে ক্ষমতায়ন করব। জি। যেহেতু আমার 2বার পরে আমার ইয়া থাকবে না, আপনার হচ্ছে ধরে নিলাম যে তারেক রহমান 2বার পরে আর প্রধানমন্ত্রী হতে পারতেছে না, তখন দলের আরেকটা ব্যক্তি স্বপ্ন দেখা শুরু করবে, না আমি তাহলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছি, সেই পরিবার আবার থেকে আসতে প্রধানমন্ত্রী পারে। হতে আবার কিন্তু পারবে। আপনার কাছে এই- প্রশ্ন এই ছিল জায়গা সেগুলো থেকে- মানবিক করিডোরের আর বিষয়টা মানবিক কি করিডোরের যুদ্ধ করে ব্যাপারে আমরা পরিস্থিতিকে সরাসরি ঠেলে বলছি দিচ্ছে যে কিনা? হচ্ছে এই ব্যাপারটা আসলে হচ্ছে দেশের জনগণের সিদ্ধান্তের উপর ছেড়ে দিতে হবে। এটা হোক গণভোটেও যেতে পারে অথবা হচ্ছে সকল রাজনৈতিক দলের ঐক্যমতও আসতে পারে। এই জায়গা না করে সরকার একা একা সিদ্ধান্ত নিয়ে এটা বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা মনে করি যে হচ্ছে এই সরকারের একা একা এই সিদ্ধান্ত নেওয়া উচিত না। সরকারের উচিত সকলের সাথে বসে সকলকে বিষয়টা বোঝানো। আমরা শুধু মানবিক করিডোর শুনতে পাচ্ছি, কিন্তু মানবিক করিডোরটা কেন হচ্ছে, আমার দেশ কীভাবে উপকৃত হবে। আমি এখানে এত মানবতা দেখাতে চাই না ফিলিস্তিনের মতো। ফিলিস্তিনরা মানবতা দেখিয়েছিল এই ইসরায়েলিদের প্রতি, তারপর কি হয়েছে আমরা দেখছি। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মনে করি যে আগে দেশের স্বার্থ, বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের সুবিধা হবে তাহলে আমরা কোনো কিছুতে রাজি। বাংলাদেশের সুবিধা হবে না, আমরা আর কারোর প্রতি এত মানবতা দেখানো দরকার নেই। আমার দেশের এখনো 30% দারিদ্র সীমার নিচে, আমি আরেকজনের প্রতি মানবতা জি, দেখানো প্রয়োজন অসংখ্য নেই। ধন্যবাদ। সেই জায়গায় সকলে মিলে সিদ্ধান্ত নেবে হাবিব আগামীতে ভাই, যারা আপনার কাছে বাংলাদেশ প্রশ্ন, চালাবে। আপনাদের দলের নেতা মেজর হাফিজ তিনিও আজকে মানবতা যে করিডোরটা আছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জনগণের সম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন মেজর হাফিজ। আপনি আসলে এটা কেন আপনারা এটা মনে করছেন? না, এটা ওই যে বললো যে যদি আপনার সকল মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। এখানে এই মানবিক করিডোর কোথা থেকে কোথায় যাবে, কার কাছে যাবে? বাংলাদেশ থেকে এই যে রসদ, এটা তো যাবে নাকি আর কিছু? বাতাসও যাবে না, পানিও যাবে না, কি আলো এই বৃষ্টিও যাবে না, যাবে হলো রসদ, খাদ্য সঙ্গে কোথায় যাবে? আরাকান আর্মিদের কাছে নাকি না, বা মায়ানমারে যারা নির্যাতিত তাদের কাছে যাবে। ওইটুকু দিয়ে বাংলাদেশ ঢুকবে, যাবে। এর মধ্যে যে আমাদের উপর যে হামলা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। যাদের বিরুদ্ধে যাবে এক পক্ষের পক্ষে যাবে, এক পক্ষের জন্য এক পক্ষতেই করতেই পারে। আজকে যেমন ইসরায়েলের যে কথাটা বললো, হানান যে কথাটা বললো, আসলে কথাটা বাস্তবিক। ফিলিস্তিনে যে আজকে ৩১ জনের মতো মারা গেছে, কোথায় মানবতা? মানবতা কোথায়? সারা বিশ্ব কী দেখাচ্ছে? ৫৪,০০০ মানুষ শহীদ হলো, বাচ্চারা নিহত শহীদ হলো, এবং হাজার হাজার মানুষ ঘর বাড়ি লাখ লাখ ঘর, কোথায় মানবতা আছে? তা আমার কথা হলো যে যেটাই আমরা করি না কেন, আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্তের কারণে আমি একটা পেশাগলের ভিতরে আমি পড়ে যাই। অতএব সেই ব্যাপারটা এমনিতে রোহিঙ্গা সংকট আমাদের জন্য বড় সংকট। ভবিষ্যতে এমনও হতে পারে এই যে আরাকান আর্মিদের সাথে করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। শুভরাত্রি।